সিটি অফ লাভ, এই গল্পের শহরটা আমাদেরও হতে পারত। এত কাঁপাকাঁপি করছে কেন বউ পাখি? আমার মতো বুড়ো বর পছন্দ হয়নি তোমার? আরাফ কথাটা বলল তাচ্ছিল্যের সুরে, কারণ সে নিজেও জানে যে সে মোটেও বুড়ো নয়। ২৭ বছর বয়সী তাগড়া যুবক সে। তবে এই মুহূর্তে এইসব বলে সে তার প্রিয়দর্শিনীকে খ্যাপাতে যেন ভীষণ মজা পাচ্ছে। সামনে চেয়ারে বেঁধে রাখা হয়েছে ১৮ বছর বয়সী একটা মেয়েকে। কখন বাঁধলো, কে বাঁধলো, এসব কিছুই মনে নেই তার। যেন এখনো একটা ঘোরের মধ্যে আছে সে। পরনে লাল বেনারসি আর মুখে সাদা সেলোটেপ লাগানো, তাই শুধু গোঙানির শব্দই শোনা যাচ্ছে মেয়েটার মুখ থেকে। এবার খানিকটা চিন্তার ভাঁজ পড়ল আরাফের কপালে। ওর বউ পাখিটার কষ্ট হচ্ছে আর ও এতক্ষণ কিছুই টের পায়নি। তড়িঘড়ি করে সেলোটেপটা খুলে দিয়ে মুখটা ভালো করে দেখলো আরাফ। ঘেমে নেই একাকার একটা মুখ, আকস্মিক ভয়ে শুকিয়ে ফ্যাকাশে হয়ে গেছে। তার বিয়ে করা বউয়ের মুখ এইভাবে দেখতে হবে ভেবেই মন খারাপ হয়ে গেল আরাফের। কত প্ল্যানিং ছিল তার বাসর রাত নিয়ে, আর ওই পচা শ্বশুর মশাই কিনা তার এতদিনের সব প্ল্যানে জল ঢেলে দিচ্ছিল। তার ড্রিম গার্লকে বিয়ে দিয়ে দিচ্ছিল অন্য কারোর সাথে। আমায় প্লিজ ছেড়ে দিন, যেতে দিন আমায় প্লিজ। মুখ খুলতেই এটা বলে ডুকরে কেঁদে উঠলো মেয়েটা। এই, একদম কাঁদবে না তিতির। তোমার কান্না কি আমার সহ্য হয় বলো? আর কোথায় যাবে তুমি? বিয়ের পর মেয়েদের কাছে তাদের স্বামীর বাড়ি হচ্ছে আসল বাড়ি। খুব গর্বের সাথে বলল আরাফ। হাতের বাঁধনগুলো খুলে দিতে লাগলো পরপর। আর যেন এই সুযোগটার অপেক্ষাতেই ছিল মেয়েটা। হাতের বাঁধন খোলার সময় আরাফের হাতে এক কামড় বসিয়ে দিল ও। আরাফ সূচক আওয়াজ করে ছিটকে সরে দাঁড়াতেই চেয়ার ছেড়ে উঠে পড়ল তিতির। মনে মনে একটাই চিন্তা, যে করেই হোক পালাতে হবে এই বাঘের ডেরা থেকে। মেয়েটা এক দৌড়ে রুমের দরজার কাছে গিয়ে দরজাটা খোলার চেষ্টা চালালো কিছুক্ষণ, কিন্তু ওপরবেলা এবারও সহায় হলো না তিতিরের। কারণ এই রুমে দরজা বর্তমানে লক করা, আর সে গ্যারেন্টি দিয়ে বলতে পারে চাবিটা আরাফের কাছেই আছে। হুট করে আরাফ পেছন থেকে খুব কাছাকাছি চলে এলো ওর। কি করবে এই লোক এখন? ওকে মেরে টেরে ফেলবে নাকি? চোখ খিচে হাত দুটো দিয়ে শাড়ির দুই সাইড খামচে ধরল তিতির। মুহূর্তেই শ্বাস আটকে গেল ওর। টের পেল আরাফের গরম নিঃশ্বাস আর ঘাড়ের ওপর পড়ছে। তুমি কি আমার থেকে পালাতে চাইছো বউ পাখি? আরাফের বাঁকানো হাসি আর বিদ্রুপের সাথে বলা কথাগুলো তিতিরের সারা গায়ের রক্ত হিম করে দিল। মেয়েটা ওভাবেই চোখ খিঁচে এক নিঃশ্বাসে বলে গেল, খবরদার আমার কাছে আসার চেষ্টাও করবেন না আপনি। আমি কিন্তু তাহলে আপনাকে আবারও কামড়ে দেব। ফিচেল হাসলো আরাফ। পরপর তিতিরের কানের কাছে মুখ নিয়ে বলল, তোমার কি মনে হয় তুমি শুধু কামড় দিয়ে আরব চৌধুরীকে ঘায়েল করতে পারবে? ইউ নিড টু বি মোর স্কিল টু কিল আ মনস্টার লাইক মি। মানুষটা হাসছে ঠোঁট বাঁকিয়ে, চোখ জোড়া স্থির তিতিরের গালের ওপর। কিন্তু কথাগুলো শোনা মাত্রই দপ করে জ্বলে উঠল তিতির। পরপর আরাফের দিকে মুখ ফিরিয়ে পায়ের আঙুলে ভর দিল, কোমরে হাত রেখে বলল, দেখুন, আপনি আরাফোন আর বড় ফোন। আমি আপনার বউ পাখি নই। আমি চিনি না আপনাকে, আর না আপনার সাথে আমার কোনোদিন বিয়ে হয়েছে। সো প্লিজ যেতে দিন আপনি আমায়। আরাফের চোয়াল শক্ত হলো মুহূর্তেই। যে চোখ এতক্ষণ তিতিরের জন্য নরম ছিল, সেই চোখে এসে ভিড়ল আক্রোশ। তা দেখেই কেঁপে উঠল মেয়েটা। বুঝলো আরাফ রেগে গেছে, ভয়াবহ রকমের রেগে গেছে। হতেই পারে লোকটা তিতিরকে অন্য কারোর সাথে গুলিয়ে ফেলেছে, কাছের কোনো মানুষ ভেবে ভুল করেছে। কিন্তু এইভাবে কথাগুলো বলা মনে হয় ঠিক হয়নি। তিতির যখন এইসব আকাশ পাতাল ভাবনায় বিভোর, ঠিক তখনই ওর সামনে কিছু ছবি ছুঁড়ে ফেলে মুখ খুলল আরাফ। তুমি আমার বউ নাও, আমাদের বিয়ে হয়নি, তাহলে এগুলো কি? এখন বলো, এই ছবিগুলো মিথ্যা, আমার বানানো? একটা কথা জেনে রাখো, এই আরব চৌধুরীকে যদি মরতেও হয় তবু সে তোমাকে তার বউ বানিয়েই মরবে। তিতির ওর সামনে পড়ে থাকা ছবিগুলো তুললো এক এক করে। এক একটা ছবি যেন পায়ের তলার মাটি সরিয়ে দিল ওর। অসম্ভব, এই লোকটা তিতিরকে অজ্ঞান করে বিয়ে করেছে, অথচ ও কোনো কিছুই বুঝতে পারলো না। প্রথম ছবিটায় ওর আঙুলের ছাপ নেওয়া হচ্ছে কাবির নামায়। সাদা পায়জামা পাঞ্জাবিতে বর সেজেছে আরাফ, তিতিরকে ধরে আছে পাশে থেকে। ওই মুহূর্তে ছবিটা ক্যামেরা বন্দি করা হয়েছে, কিন্তু তিতিরের এসব কিছুই মনে নেই। কি করে মনে থাকবে? ওর তো জ্ঞানই ছিল না তখন। তিতিরের হাত পা কাঁপছে, ভয়ে আরো শুকনো হয়ে গেছে ছোট মুখটা। এই লোক একটা সাইকো, বদ্ধ উন্মাদ যাকে বলে।
এমন একটা লোককে তিতির কখনোই বিয়ে করতে পারে না। আর বিয়ে যদি করেও থাকে তবু সেই বিয়ের কোনো ভিত্তি নেই। ও তো সজ্ঞানে ছাপ দেয়নি কাবিননামায়। ঘৃণায় গুলিয়ে এলো ওর শরীর। ভয় পেলেও ভেঙে পড়ল না ও। আরাফের দিকে তাকালো আগুন চোখে। কোনো মেয়েকে অজ্ঞান করে বেনারসি পরিয়ে কাবিননামায় আঙুলের ছাপ নিলে বিয়ে হয়ে যায় না আরাফ চৌধুরী? যেতে দিন আমায়। তিতিরের কোনো কথায় গুরুত্ব দিয়ে শুনল না লোকটা। দুদিকে ঘাড় বাঁকালো মটমট শব্দ তুলে। পরপর আচমকায় একটানে তিতিরকে মুখের কাছে আনলো। দুজনের মাঝে এখন 1 ইঞ্চিও দূরত্ব রাখলো না। হাতে হ্যাঁচকা টান পড়ায় ব্যথায় গুঙিয়ে উঠল মেয়েটা। কিন্তু সেই দিকে নজর নেই আরাফের। মাথায় খুন চেপেছে ওর। নিজের বউ কিনা বলছে এই বিয়ে সে মানে না। প্রচন্ড রাগের মধ্যেও পেট চেপে হাসলো আরাফ। তিতির কি বুঝতে পারছে না আরাফ কতটা ভয়ঙ্কর হতে পারে ওর জন্য? না, বুঝতে পারছে না। আর হয়তো এই জন্যই এখনো এইসব বলে সাহস পাচ্ছে। পরপর এক হাত দিয়ে গোডাউনের দরজার লক খুলল, অন্য হাত দিয়ে তিতিরকে টেনে নিয়ে গেল দরজার বাইরে। একই জায়গায় 2 বার টান পড়ায় ব্যথায় ডুকরে উঠল মেয়েটা। দাঁতে দাঁত চেপে চোখের পানি মুছে বলল, এতই যখন ভালোবাসেন আপনার বউ পাখিকে তাহলে বারবার এভাবে ব্যথা কেন দিচ্ছেন? তিতিরের দিকে তাকালো না আরাফ। অমন প্রস্থসম মুখে সামনে চেয়ে আওড়ালো, তোমাকে কাছে না পেয়ে এতদিন আমি যে ব্যথা সহ্য করেছি তার কাছে এই ব্যথা কিছুই না। তিতির অবাক হলো লোকটার কথা শুনে। ওর কান্নার দমক বাড়ল। তারপরে সেই কান্নার ভিতরে বলল, কোথায় নিয়ে যাচ্ছেন আমায় আপনি? আমি কোথাও যাবো না, আপনার মতো পাগলের সাথে কোথাও যাবো না আমি। আরাফ হাসলো, ভীষণ জোরে হাসলো, যেই হাসির আওয়াজ অন্তর আত্মা কাঁপিয়ে দিল তিতিরের। এখানে হাসির তো কিছু বলেনিও, তাহলে এইভাবে হাসছে কেন লোকটা? এইসব ভাবনা চিন্তার মধ্যেই তিতিরকে ঠেলে গাড়িতে উঠালো আরাফ। পরপর নিজে থেকেই ওপরে ঝুঁকে সিট বেল্ট পরিয়ে দিল। কিন্তু বের হওয়ার সময় ওর কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, প্রথম বিয়ে অজ্ঞান করে করেছে তো কি হয়েছে বউ পাখি? পরের বিয়েটা তোমার জ্ঞান থাকতে করবো। এই আরব চৌধুরী তার বউ পাখিকে শুধু একবার নয় 1000 বার বিয়ে করতে রাজি আছে। প্রত্যুত্তরে আর কিছু বলার সাহস পেল না তিতির। এই পাগলকে কিছু বলে লাভ নেই, শুধু সুযোগ খুঁজতে হবে এখান থেকে পালানোর। একবার বাবার কাছে কল দিতে পারলেও তিতিরকে খুঁজে বের করতে সময় লাগবে না ওর বাবার। গাঁইগুঁই না করে দীর্ঘশ্বাস ফেললো মেয়েটা, বসলে শান্ত হয়ে। আরাফ ততক্ষণে গাড়ির ড্রাইভিং সিটে উঠে পড়েছে। আজকে ভীষণ ফুরফুরে মেজাজে আছো। নিজের বউ পাখিকে বৈধভাবে নিজের বাড়িতে নিয়ে যাচ্ছে। ভাবতেই আরাফের বুকের ভেতরটা একটা ঠান্ডা ঠান্ডা অনুভূতি হলো। আহা, তার বউ পাখি। মানুষটা গাড়ি স্টার্ট দিল গুনগুনিয়ে। গানটা ধরতে পারলো তিতির। चल दिया दिल तेरे पीछे पीछे देखता मैं रह गया कुछ तो है तेरे मेरे दरमियां मैं जो कभी कह न सका आज कहता हूँ पहली दफा दिल में हो तुम आँखों में तुम पहली नजर से ही यारा। তিতির মানুষটার পাশের সিটে চুপ করে দেখছে আরাফ নামের পাগলটাকে, যার বলিষ্ঠ হাত শক্তপোক্তভাবে ধরে আছে গাড়ির স্টিয়ারিং হুইল। আরাফের ঘন চুল, চোখের চাহনি, কথা বলার ধরন সবটা তিতির বিপরীতে। যদি পরিস্থিতি স্বাভাবিক হতো, যদি অজ্ঞান করে বিয়ে করার বদলে কোনোদিন বিয়ের প্রস্তাব নিয়ে আসতো আরাফ ওদের বাড়িতে, সেদিন কি প্রেমে পড়তে বাধ্য হতো তিতির এই পাগলটার? হুট করে ব্রেক কষল আরাফ। ভাবনায় বিচ্ছেদ ঘটল তিতিরে। নড়ে চড়ে বসলো ও। অসম্ভব। সওদাগর বংশের মেয়ে মরে গেলেও এই পাগলের প্রেমে পড়তো না, কখনো না। কন্ট্রোল তিতির, কন্ট্রোল। নিজের মনে মনে এইসব ভাবতে ভাবতে মেয়েটা টেরই পেল না কখন আরাফ গাড়ির দরজা খুলেছে। টের পেল তখন যখন আরাফ হাঁটু গেড়ে বসে পড়লো ওর সামনে। ভর কালো মেয়েটা। চোখ বড় বড় করে চাইতেই হাঁটুর উপরের দিকটায় ইশারা করলো আরাফ। বলল, এখানটায় পা রেখে নামো বউ পাখি, গাড়িটা বেশ উঁচু, তোমার নামতে অসুবিধা হবে। আমি নামবো না। জেদ ধরল তিতির। সপাটে মুখটা ঘোরালো অন্যদিকে। আমাকে আবার ব্যথা দিতে বাধ্য করো না তোমায় তিতির। আরাফের গলার স্বর শক্ত, চোখের চাহনিতে আদেশ। তবু ভয় ডরহীন তিতির উল্টে বিড়বিড় করে বলল, কত বড় সাহস পাগলটার! এতক্ষণ বউ পাখি করে গলা শুকিয়ে ফেলেছিল, অথচ এখন আবার নাম ধরে ডাকছে। মনে মনে ফুঁসল মেয়েটা। এদিকে আরাফেরও মেজাজ গরম হতে লাগলো ক্রমশ। আর কত পরীক্ষা দিতে হবে ওকে ওর ভালোবাসার প্রমাণ করার জন্য?
আর কত তরপাবে দিদির ওকে। মুহূর্তেই দাঁতে দাঁত পিষল মানুষটা। তুমি এখন যে তেরামিটা আমার সাথে করছো, আমি সেই তেরামির উপর পিএইচডি করা। সো বি কেয়ারফুল বউ পাখি। আরাফের হুমকিতেও কাজ হলো না, উল্টে যখন পায়ে পা বাঁধিয়ে ঝগড়া করতে প্রস্তুত তিতির, তখনই ওকে গাড়ি থেকে কোলে তুলে নিল মানুষটা। পরপর ওর মুখের কাছে মুখ নিয়ে আওড়ালো। বলেছিলাম না আমার সাথে তেরামি করতে এসো না। তিতির থমকালো, বিমূঢ়তায় ঝুলল চোয়াল। এতটাও আশা করেনিও। এ তো দেখি মারাত্মক লেভেলের পাগল। তিতিরকে কোলে নিয়ে বাড়ির দরজার সামনে আসলো আরাফ। পরপর এক পা দিয়ে বাড়ির দরজার সজোরে এক লাথি। মুহূর্তেই দুপাশে সরে গেল চৌধুরী বাড়ির দরজা। বিকট শব্দে কেঁপে উঠল তিতির সহ বাড়ির সকলে। হন্তদন্ত হয়ে ছুটে আসলো ওদের সামনে। আরাফের দাদি, মা, বোন সবাই অবাক। আরাফের মা ফারহানা আফরোজ তিতিরকে দেখেই মুখে আঁচল চাপলেন। ছেলেটা আবারও কি পাগলামি করে এসেছে কে জানে। অস্পষ্টে আওড়ালেন, এইসব কি বাপ, কাকে নিয়ে এসেছিস তুই? আরাফের কপালে ভাঁজ। চসূচক শব্দ করে বলল, আশ্চর্য তো মা, কোলে কোলেতে বাসের বাড়ি কুদ্দুসের বউকে নিয়ে আসবো না, অবশ্যই নিজের বউকে আনছে। ছেলের কথা শুনে আঁতকে উঠলেন ফারজানা। অথচ আরাফের দাদি ফরিদা পারভিন ফোকলা দাঁতেই হাসলেন। পরপর তাগদা দিয়ে বললেন, আহা বৌমা, আগে ওগরে ঘরে যাইতে দাও তো। দাদুভাই সেই কখন থাইকা নাত ভরে কোলে নিয়ে দাঁড়ায়া রইছে। তিতিরের মুখে কিঞ্চিত ফাঁক বিস্ময়। দাদি তো দেখি নাতির এক কাঠি উপরে। আরাফের কাজের মেয়েটাও মিটিমিটি হাসছে ওদের দেখে। লজ্জায় পড়ে আরাফের কানের কাছে মুখ নিল তিতির। চোখ খিঁচে ফিসফিস করে বলল, আপনি কি পাগল? প্লিজ নামিয়ে দিন আমায়, প্লিজ। আপনার সব কথা আমি শুনবো, কিন্তু দয়া করে আমার লজ্জায় ফেলবেন না, প্লিজ। আরাফের অভিব্যক্তি নিরেট। সে ভাবেই কাঁধ উঁচিয়ে বলল, চলের বউ পাখি, তখন তেরামিটা না করলেই পারতে, তাহলে এখন আর এইভাবে লজ্জায় পড়তে হতো না, আর এই পাগলটার পাগলামিও দেখতে হতো না। পরপরই ওপরতলায় যেতে সিঁড়িতে পা বাড়ালো আরাফ। আর তখনই সামনে এসে দাঁড়ালেন আরাফের বাবা আহনাফ চৌধুরী। দরাজ গলায় বললেন, দাঁড়াও, বাথরুমের একটা সীমা থাকা উচিত। আমার অনুমতি ছাড়া কোথায় যাচ্ছ তুমি? আহনাফ চৌধুরীর কথা শেষ করতে দিল না আরাফ, তার আগেই বলে উঠল, তোমাকে নাতি নাতনি গিফট করতে যাচ্ছি বাবা, এখন প্লিজ ছেড়ে দাও, নয়তো সব এনার্জি এখানে শেষ হয়ে যাবে। ছেলের কথা শুনে ভদ্রলোক বুকে হাত দিলেন। হাই প্রেশারের মানুষ, যখন তখন যা কিছু হয়ে যেতে পারে, কিন্তু সেই দিকে তার ছেলের খেয়াল আছে। সে তো দিব্যি বোম ফাটিয়ে দাঁত বের করে রেখেছে। আরাফ কথাগুলো বলে তাকালো তিতিরের দিকে। হেসে চোখ টিপতেই খেঁকিয়ে উঠলেন আহনাফ চৌধুরী। বাথরুমের একটা লিমিট থাকা দরকার। এই শিখিয়েছ তুমি তোমার ছেলেকে? ফারজানা, বাপকে বলছে কিনা নাতি নাতনি গিফট করতে যাচ্ছি, ছেড়ে দাও। বিরক্ত হলো আরাফ। নতুন বউ কোলে নিয়ে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকলে মানুষ খারাপ বলবে না? আমি তো তাও তোমাকে ওয়ার্নিং দিয়ে নাতি নাতি আনার ব্যবস্থা করছে, তুমি তো দাদাজানকে তাও বলো না, ডিরেক্ট বউয়ের সাথে বাচ্চা সহ বাড়িতে এসে উঠেছ। আরাপ, টেনে তোমার জিপ ছেড়ে ফেলবো, বেয়াদব ছেলে। আহনাফ চৌধুরীর ধমকে কেঁপে উঠল বসার ঘরের সবাই। তবু থামলো না আরাফ। তাহলে তুমি ঠিক কি চাইছো বাবা? দাদাজান যেমন মাকে আর আমাকে দেখে হার্ট অ্যাটাক করেছিল তেমন কিছু? আহনাফ চৌধুরী শব্দ খুঁজে পেলেন না ছেলের কথার জবাব দেওয়ার মতো। আহত শ্বাস ফেলে শুধু বললেন, এই মেয়েকে রেখে আমার রুমে আসো, তোমার সাথে আমার আলাদা বোঝাপড়া আছে। আরাফ তিতিরকে কোল থেকে নামালো, একেবারে ওর রুমে নিয়ে গিয়ে। তারপর বেডের ওপর তিতিরকে বসিয়ে নিজে হাঁটুতে ভর দিয়ে বসলো ওর সামনে। মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, বাবার কথায় কিছু মনে করো না, প্রথমবার শ্বশুর হয়েছে তো, তাই একটু বেশি রিয়াক্ট করে ফেলেছে। বিরক্তিতে চোখ খিঁচল মেয়েটা। কিছু বলতে গিয়েও ঠোঁট টিপে আটকালো। এই লোককে কিছু বলার আর না বলা সমান। বাবাকে পর্যন্ত ছাড় দেয় না। কিছু একটা মনে পড়তেই উঠে দাঁড়ালো আরাফ। আবদারের স্বরে বলল, আমি চৌধুরী সাহেবের সাথে একটু কথা বলে আসছি, মিষ্টি তোমার খাবার নিয়ে আসলে খেয়ে নিও, কেমন? তিতির নিশ্চুপ, ভাবছে শুধু কি করে একটা ফোন জোগাড় করে বাসায় জানাবে সবটা। মৌনতার কারণ খানিকটা আঁচ করতে পারলো আরাফ। হুট করে বসে থাকা মেয়েটার দুই পাশে হাত রেখে ঝুঁকে আসলো মুখের সামনে। রাগ দেখাও, সমস্যা নেই, কিন্তু কথা বন্ধ রাখা এই রুমে অ্যালাউড নয়, নয়তো দিনে কথা বন্ধ রাখবে, রাতে তোমার গলা গোটা মহল্লা শুনবে। তিতিরের রাগের পারদ বাড়লো তরতর গতিতে। আগুন চোখে তাকাতেই কপালে টোকা দিল লোকটা। আরেকটা কথা, এই ছোট মাথায় পারোনার মতো বড় বড় দুষ্ট বুদ্ধি এটো না। তোমার পায়ের তাহলে বেঁচেতে পড়লেই সে খবর আগে আমি টের পাবো। সাবধান বউ পাখি।
বাকরুদ্ধ মেয়েটা ঠোঁট ফাঁক করে কিঞ্চিত, হতচেতনে চেয়ে চেয়ে দেখে আরাফের প্রস্থান। এই পাগলটা কি করে বুঝলো ও পালানোর কথা ভাবছিল? তখনই খাবার নিয়ে রুমে ঢুকলো মিষ্টি। সম্পর্কে সে আরাফের ছোট্ট বোন, বয়স বেশি না, তিতিরের থেকে কয়েক বছরেরই ছোট হবে, তবে নিজের নামের মতোই মিষ্টি আর মিশুকে। তিতিরের পাশে বসেই আগে বলে উঠল, তোমাকে ভাবি জান বলে ডাকি। মেয়েটা অনিশ্চয়তায় মাথা কাত করতে হাতে জোড়া শক্ত করে ধরে ফেলে মিষ্টি। গলার স্বর ভেঙে এলো ওর। তোমার কাছে একটা আবদার করবো ভাবি জান, ছোট বোন হিসেবে। তিতির হ্যাঁ না কিছু বলার সুযোগ পেল না, তার আগে মেয়েটা আওড়ালো, ভাবি জান, আমি জানি তুমি ভাইয়ার কাণ্ড কারখানায় খুবই বিরক্ত, কিন্তু বিশ্বাস করো আমার ভাইয়া খারাপ মানুষ না। তুমি প্লিজ ওকে ভুল বুঝো না। তোমার ভাই পুরোপুরি সুস্থ নন মিষ্টি, ওনাকে ইমিডিয়েটলি মেন্টাল অ্যাসাইলামে নিয়ে ভর্তি করাও। বিড়বিড় করে বলল তিতির, কিন্তু মিষ্টি শুনে ফেললো সেটা। দীর্ঘ এক শ্বাস ফেললো সে। পরপর খাবারের থালাটা তিতিরের সামনে রেখে বলল, ভাবি জান তুমি খেয়ে নাও মনে করে, আর কিছু লাগলেই আমাকে ডেকো। মিষ্টির কোচিংয়ে যেতে হবে, সামনেই পরীক্ষা, তাই আর বেশি সময় বসতে পারলো না, কিন্তু উঠতে নিলেই ওর হাতটা খপ করে ধরে ফেললো তিতির। তুমি এইমাত্র বললে না আমার কিছু লাগলে তোমায় রাখতে। মেয়েটা ওপর নিচ মাথা নাড়ালো বোকা বনে। মনে মনে বাঁকা হাসলো তিতির। এবার আর ওর পালানো ওই পাগলটাও আটকাতে পারবে না। গলার স্বর নিচু করে বলল, আমাকে জাস্ট 2 মিনিটের জন্য তোমার ফোনটা একটু দিতে পারবে? তুমি ওই মেয়েকে কিডন্যাপ করে এনেছো? আটকে উঠলেন চৌধুরী বাড়ির কর্তা। নিজের বউকে বাড়িতে নিয়ে আসা যদি কিডন্যাপ হয়, তার মানে কি তুমিও মাকে কিডন্যাপ করেছো বাবা? দাদা জানো নিশ্চয় দাদিকে কিডন্যাপ করেছিল। আরে বাস, কিডন্যাপ করে বিয়ে করা তার মানে আমাদের রক্তে আছে। বাহ, ক্যা বাত ক্যা বাত। বেশ আয়েশ করে কথাটা বলল আরাফ। পায়ের ওপর পা তুলে বসলো আহনাফ চৌধুরী রকিং চেয়ারে। ছেলের কথায় মুহূর্তেই চোয়াল শক্ত হলো ওনার। দাঁতে দাঁত পিষে বলল, ওই মেয়ের বাবাকে জানো, এই গোটা শহরের সবচেয়ে বড় মাস্তান। তার হাতে মরতে এতই যখন শখ হয়েছে তোমার, তাহলে আমাকে বলতে পারতে, আমি মেরে দিতাম তোমাকে। নিঃশব্দে হাসলো আরাফ। মরার ভয়ও পায় না। চেয়ারে ঝুলতে ঝুলতে আওড়ালো, টেনশন করো না বাবা, তোমার এই ছেলে তোমাকে ডজন খানেক নাতি নাতনি না দিয়ে মরবে না। জাস্ট স্টার্ট আপ। ভোটের দিন যে ওর বাবা তোমাকে ভরা মুসলিসে গুলি করেছিল, ভুলে গেছো সে কথা তুমি? আরাফের ঠোঁট বেঁকে এলো একপাশে। প্রস্তর সম আননে প্রহসনের ছাপ। দাঁড়িয়ে 2 হাত প্যান্টের পকেটে গুঁজে বলল, শ্বশুর জামের মধ্যে একটু আধটু খুনছুটি হবে, এটাই তো স্বাভাবিক বাবা। তোমার মেয়ের আগে বিয়ে দাও, তখন দেখবে তোমার এমন খুনছুটি করতে ইচ্ছে করবে মেয়ের জামাইয়ের সাথে। ট্রাস্ট মি। না, কোনোভাবেই নিজের ছেলেকে বোঝাতে পারছেন না উনি। বুকের ব্যথাটাও বাড়ছে ক্রমশ। ক্লান্ত শরীর নিয়ে বসে পড়লেন বিছানার ওপর। শেষবারের মতো করে বললেন, তিতিরের বাবা তোমার অপোজিশনের পার্টির নেতা। এবারে তোমার ভোটে জিতাটা ভালোভাবে নেননি উনি, তাই তো তোমাকে প্রাণে মারতে চেয়েছিলেন। তারপরও ওই মাস্তানার মেয়েকে তুমি তোমার জীবনের সাথে জড়ালে। আহনাফ চৌধুরী অপেক্ষায় থাকলেন ছেলের উত্তর শোনার জন্য। দরজার ওপাশে অপেক্ষায় থাকলো আরও একজন। সে হলো তিতির। মিষ্টি ফোন দেয়নি ভাইয়ের ভয়, তাই তো রুম ছেড়ে বেরিয়েছিল মেয়েটা, এই আশায় যে কেউ অন্তত সাহায্য করবে ওকে। তখনই পাজোড়া থামলো এই ঘরের সামনে। ডোরের আড়ালে দাঁড়িয়েই বাপ ছেলের কথা। একটা লম্বা শ্বাস নিল আরাফ। পরপর দেয়ালের সাথে হেলান দিয়েই বুকে হাত বাঁধল। আনত মুখে হেসে বলল, তিতিরকে আমি শুধু আমার জীবনের সাথে না, আমার প্রতিটা শিরায় উপশিরা, আমার প্রতিটা রন্ধ্রে রন্ধ্রে জড়িয়ে ফেলেছে। ও না থাকলে আমি এমনিতেই মরে যাবো বাবা। তার থেকে এটুকু লাইফ রিস্ক নিয়ে বেঁচে থাকাই কি ভালো না? ইডিয়েট। একই সাথে বলে উঠল শ্বশুর বৌমা। একজন দরজার এই পাশে বসে, অপরজন ওপাশে দাঁড়িয়ে। আশা করি তুমি যেটা শুনতে চেয়েছিলে সেটা শুনে ফেলেছ। আমি তাহলে আসি, নয়তো আমার বউটার আবার দরজার পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকতে পা ব্যথা হয়ে যাবে। আর এখনই পা ব্যথা হলে তোমার নাতি নাতির রান্নার প্রসেসিং কিভাবে শুরু করবো বলো তো? তিতির স্তম্ভিত। ও যে দরজার পিছনে দাঁড়িয়ে আছে সেটা ওই লোক বুঝলো কি করে? কোনোভাবে তিতিরকে দেখে ফেললে নাকি? বিরক্তিতে সূচক শব্দ করে আহনাফ চৌধুরী কপালে কয়েক পরত ভাঁজ ফেলেই বললেন, যেখানে ইচ্ছে যাও, শুধু আমার চোখের সামনে আর এসো না। উপরওয়ালা ভালো জানেন কোন পাপের শাস্তি হিসাবে তোমাকে পেয়েছিলাম আমি। আরাফের ঠোঁটের পাশে সূক্ষ্ম হাসির রেখা। বুকে হাত গুজেই বলল,
এটাকে শাস্তি কেন বলছো? নেয়ামত বলো, নেয়ামত। আমি আশা দিই না দাদাজান এত তাড়াতাড়ি উপরে গেল, তুমিও সব সম্পত্তি একা ভোগ করতে শুরু করলে। সেই তুমি কিনা আমাকে পাপের শাস্তি বলছো? এ তোমার কেমন বিচার বাপ? আহনাফ চৌধুরী হতাশ, বিমুড় মুখে মাথা নাড়ালেন শুধু। এই বয়সে ছেলের সাথে তর্কে যাওয়ার শক্তি তার নেই। তিতির হাঁসফাঁস করে দরজার পেছনে দাঁড়িয়ে, না, কোনোভাবেই ওই পাগলের হাতে পড়া যাবে না, তার আগেই রুমে চলে যেতে হবে ওকে। কিন্তু বিপত্তিও ঘটলো ওখানেই। তাড়াহুড়োতে কখন যে শাড়িতে পা পেঁচিয়েছে খেয়ালই করেনি তিতির। যেতে নিলেই হুমড়ি খেয়ে পড়ল সামনের দিকে। পাশে রাখা লম্বা মতন টুলের ওপর কাঁচের ফুলদানি, হাতের ধাক্কা লেগে সেটাও মাটিতে পড়ে খান খান কাঁচের টুকরো এসে বিঁধল ওই ফর্সা পায়েও। ব্যথায় চোখ মুখ কুঁচকে এলো মেয়েটার, তবু দাঁতে দাঁত চেপে সহ্য করলো সবটা। শব্দ করলো না একটুও। পাছে পাগলটা যদি টের পেয়ে যায় ও এখানেই ছিল, আর ঠিক সেই সময় ওর পেছন থেকে এসে উকি দেয় কেউ একজন। টুকি। ঘটনার আকস্মিকতায় ধরফরায় তিতিরের বুকের ভিতর। মুখ ঘুরিয়ে দেখার আগেই এক ঝটকায় শূন্যে ওঠালো শরীরটা। পড়ে যাওয়ার ভয়েতে জড়িয়ে ধরলো আগন্তুকের গলা। চোখ খিচে বন্ধ ওর। হুট করেই কানের পাশে কারোর গরম নিঃশ্বাস। মুখ নিয়ে ফিসফিস করে বলল, এই বুড়ো বরটাকে এতটাই মিস করছিলে যে একেবারে কেটে কেটে বুক ভাসিয়ে দিচ্ছ বউপাকে? ভালোটালো বেশি পেলে নাকি আবার আমাকে? শটান চোখ মেলে চায় তিতিরের। আরাফের কোলে নিজেকে আবিষ্কার করতেই রাগে নাকের ডগা লাল হয়ে ওঠে। এক হাত আরাফের গলায় রেখে অন্য হাত দিয়ে ভেজা গাল মোছে। পরপর মুখ ফুলিয়েই বলল, বই গেছে আপনাকে ভালোবাসতে আমার। নামিয়ে দিন আমায়, নামিয়ে দিন বলছি। আরাফ নামায় না ওকে, সোজা পা বাড়ায় নিজের রুমের দিকে। যাওয়ার সময় সামনে পড়লো কাজের মার্জিনা। তাকে দেখে থামলো আরাফ, কাট গলায় বলল, মাকে বল একটা নতুন সুতির শাড়ি বের করে দিতে। বউ কি ভারী বেনারসির বদলে আমার লুঙ্গি পরে ঘুরবে? মর্জিনা থতমত খায়, বিস্ময়ের তোড়ে চোখ বড় বড় করে শুধায়, আগে চাইনিজ ভাষায় বলবো, বাংলা বোঝো না? মর্জিনা ঢোক গিলল, আমতামতা করে বলল, কিন্তু আম্মা তো মেলা রাগ পাইছে, ফুইল্লা আছে ঘরের ভিতর। এখন শাড়ির কথা কইলে যদি মাইর দেয়। আরাফের চোখে মুখে বিরক্তি স্পষ্ট। মাও যে কেন এমন করছে, দুদিন পর দাদি হবে, কোথায় সেই খুশিতে এখনই সন্দেশ বেলানো শুরু করবে সবাইকে, তা না, মুখ ফুলিয়ে বসে আছে। আচ্ছা বেশ, মিষ্টিকে বল শাড়ির সাথে একটা ফার্স্ট এড বক্সও পাঠাতে, না এটাও পারবি না? মর্জিনা কেঁপে ওঠে ওই গম্ভীর কণ্ঠে। তড়িঘড়ি মাথা কাত করে ছুট লাগায় মিষ্টির ঘরের দিকে। আরাফও এসে থামে নিজের কামরার সামনে, এক পা দিয়ে ভিড়ানো দরজা ঠেলে ভিতরে ঢোকে। পরপর তিতিরকে কোলে নিয়ে বসে পড়ে বিছানার উপর। এক দৃষ্টিতে দেখতে থাকে গুটিসুটি হয়ে থাকা তার পুতুলের মতো বউটাকে। মেয়েটার চোখে এখনো পানিতে টলমল। সাদা বিছানা ভিজেছে, পায়ের কাটা জায়গা দিয়ে ফোঁটায় ফোঁটায় রক্ত চুইয়ে পড়ছে। জ্বালা পোড়ার সাথে ব্যথায় রয়ে গেছে সেখানটায়। আরাফ তর্জনী দিয়ে সেই রক্ত ছোঁয়। পরপর সেই আঙুল স্লাইড করে মেয়েটার গালে ছিটিয়ে আসে তিথির। শোনে এক মাদকতা মেশানো কণ্ঠ, কাটলে কাউকে এত সুন্দর লাগে এ প্রথম দেখলাম। আমার বউয়ের গালের রঙও দেখি এই রক্ত রঙের মতোই। কি করেছো বলো তো তুমি আমায়? হোয়াট হ্যাভ ইউ ডান টু মি ডার্লিং? আরাফের কথা শুনে আবারও ফুঁসে ওঠে তিতে, নিজের ছোট্ট হাত মুষ্টিবদ্ধ করে। পরপর আরাফের শক্তপোক্ত বুকের উপর জোরে সোরে কিল বসিয়ে বলে, এখনো তো কিছুই করিনি, তবে এবার করবো। জানে মেরে ফেলবে একদম আপনাকে, তারপর পালাবো আমি এখান থেকে। আরাফ ঠোঁট বাঁকায়, বিদ্রুপের ন্যায় হেসে ঝুঁকলো মেয়েটার মুখের সামনে। নিম্নাষ্ঠ কামড়ে বলল, আমার সাথে ফ্লার্ট করছো বউপাকে? আক্রোশের তোড়ে তিতির কাঁপছে, চোখ দিয়ে যেন ভস্ম করে দেবে আরাফকে। হুট করে বাঘিনীর মতো পাঞ্জাবির কলারে থাবা বসালো, দাঁতে চিবিয়ে চিবিয়ে বলল, ফ্লার্ট কেন? আপনার সাথে আর কি কি করি শুধু সেটা দেখুন আপনি। মানুষটার বুকের ভেতর হৃৎপিণ্ডের গতি বাড়ে, সংযমের ঠুনকো নৌকাটা গতি হারায় ধুকপুকানির কবলে। তোলপাড় শুরু হয় সেখানটায়। তুমি এমন ভাবে তাকালে যে আর সামলাতে পারি না নিজেকে। এতটাও বেসামাল হবেন না যাতে প্রাণটাই হারাতে হয়। জানো তো, বউয়ের হাতে কিন্তু মরেও শান্তি। অ্যাটলিস্ট ওপারে গিয়ে বলতে পারবো যে বউয়ের হাতে মরেছে, কোনো চামচেকার হাতে নয়। তিতিরের ধৈর্যের বাঁধ ভাঙে। কোলে বসেই ঠেলে ঠুলে নামাতে চাইলে আরো শক্ত করে জাপটে ধরে আরাফ। এত নড়লে আমার কাজটা শুরু করবো কি করে? মেয়েটার চোখ ফুটবল, চোয়াল ঝুলে ফাঁক হয়ে ঠোঁট জোড়া। অস্পষ্টই আওড়ালো, কি করবেন আপনি? তখনই দরজার সামনে এসে দাঁড়ায় মর্জিনা। আরাফ ভেতরে আসতে ইশারা করতে হাতের ফার্স্ট এইডের বক্স আর একটা শাড়ি রেখে যায় বিছানার ওপর। আরাফ এক হাত দিয়ে সে বক্সটা নেয়, পরপর
তুলোতে অ্যান্টিসেপটিক লাগিয়ে ঝোঁকে তিতির পায়ের কাছে আলতো করে ছোঁয়ায় কাটা জায়গায়। তিতির চোখ মুখ খেঁচে সাবেকে খামচে ধরলো মানুষটার পাঞ্জাবির গলার পিছনে। ব্যথা লাগছে? নরম গলায় প্রশ্ন শুনেই চোখ খুলল তিতির, কিরমির করে বলল, না, আরাম লাগছে, আর কিছু। কাটা জায়গায় ব্যান্ডেজ লাগিয়ে শ্বাস ফেললো মানুষটা, পরপর বলল, আরো তো অনেক কিছু, তবে আপাতত থাক, আগে পা ভালো হোক তারপর। প্রত্যুত্তরে কিছু বলতে গিয়েও থামে তিতির। চড়ে বসা মেজাজে ঠান্ডা করতেও বেগ পেতে হয় ওকে। আরাফের চোখ তখন বেডসাইড টেবিলে, এক পলক ঢেকে রাখা খাবারের দিকে তাকিয়ে চাইলো তিতিরের দিকে, শুধালো, খাবার খাওনি কেন তুমি? তিতির আমতা আমতা করলো না, জোর গলায় আওড়ালো, খাবো না আমি। আমাকে যেতে না দিলে দাঁতের দানা পর্যন্ত কাটবো না আমি। আরাফের কণ্ঠ দৃঢ়। খাবারের থালা হাতে নিয়ে সামনে ধরলো তিতিরের। তুমি খাবে, তোমার বাপও খাবে, নাও হা করো। তিতির ভরকায় ঠিকই, কিন্তু দমে না, তেজ দেখিয়ে মুখ ঘোরায় অন্যদিকে। আমি একবার যেটা বলি সেটাই করি। খাবো না বলেছি, তার মানে মেরেও খাওয়াতে পারবেন আপনি আমায়। আরাফ থামলো, থমথমে আনন ভার করে বলল, আচ্ছা, আমি কি বাংলা সিনেমার শাশুড়ি নাকি যে বউকে মারবো? তিতির বিরক্ত চোখে চাইতেই পুরো ঠোঁট একপাশে সরে আসে ওর। আমার ডিকশনারিতে যে বউ ছাড়া কোনো শব্দ নেই, সে বউকে মারা তো দূরের কথা, একটা টোকাও লাগাবো না, শুধু একটা বিশেষ সময় বাদে। মেয়েটার কপালে ভাঁজ পড়লো অমনি, কৌতূহল বশত জিজ্ঞেস করে বসলো, কোন সময়? আরাফ দাঁতের ফাঁকে কণ্ঠে প্রহসন ঢেলে বলল, কেন, আদরের সময়? এবার তুমি খাবে নাকি আমার এই বিশেষ সময়ের কাজকাম এখনো শুরু করে দেব? অমনি তিতিরের মুখ থেকেও তেড়ে এলো পাল্টা জবাব, আপনি যাবেন না, আমি চিল্লিয়ে বাড়ির লোক ডাকবো। কোনটা? ইমদাদ সওদাগর, পুরান ঢাকার মানুষ এক নামে চেনে এনাকে। বড় বড় গোডাউন সহ আছে কয়েকটা ব্যবসা। এছাড়াও এমপি পদে দাঁড়িয়েছেন তিনবার, দুবারই জিতেছেন নিজের ক্ষমতার জোরে। তবে মানুষকে ভয় দেখিয়ে জোর জুলুম করে এবার আর টিকতে পারেননি এক হাঁটুর বয়সী ছেলের কাছে। এভাবে উড়ে এসে জুড়ে বসে এমন সোনার ডিমপাড়া হাঁসটা নিয়ে গেল তার। আক্রোশে কাঠের চেয়ারে হাতলে দুম করে কিল বসায় ইমদাদ। পরনে সাদা লুঙ্গি আর হাতা কাটা গেঞ্জি, পিচিক করে পানের পেক ফেলে ইশারায় ডাকলো সামনে দাঁড়ানো এক লোককে, আমার আম্মা জান রে পাইছস? লোকটা মাথা নাড়ালো দুপাশে, থরথর করে কাঁপছে পুরো শরীর, ঠোঁট শুকিয়ে মুখের আওয়াজও থেমে গেছে, চাইলেও গলা ছেড়ে শব্দ বের হচ্ছে না। ইমদাদ থামলো, কুচকুচে কালো গত, চোখগুলো যেন খুন করে আসা ডাকাতদের মতো। রয়েসে বলল, আজ সকালে আমার আম্মাজান কলেজে গেছে, মাগার এখনো বাসায় ফিরে নেই। আর তোরা কই, খুঁজা পাওয়া যায় না। যখন ধৈর্য লইয়া গেছে তখন তোরা কইছিলি। লোকটার মাথা নোয়ানো, কষ্টসাধ্য করে মিনমিনিয়ে বলল, বস, আমরা এতগুলো মানুষ সবসময় ম্যাডামের পিছনে পিছনে থাকি, কোনো সময় দেখেছেন এমন কিছু হইতে? কিন্তু ওই নাতির নাতি যেই লোকেশনে জিতল, অমনে আমাগর ম্যাডাম হাওয়া কিডন্যাপিংটা ওই করে নাই তো বস? ইমদাদের আনন শক্ত, কিছুক্ষণ চুপ থেকে ভাবে কিছু একটা, পরপরই ফাঁক হলো নিকোটিনে পোড়া কালো ঠোঁট, দাঁতে দাঁত পিষে বলল, ওই তোরা আমার রিভলভারগুলো বাইর কর। আইস চৌধুরী বাড়িতে খালি লাশ পড়ব, তারপর আমিও দেখি আমার আম্মাজান রে কেমনে ওরা আটকে রাখতে পারে। চিল্লিয়ে বাড়ির লোক ডাকার হুমকিতে খুব একটা কাজ হলো না, উল্টে আরাফের ঠোঁট জোড়া সরে এলো একপাশে, তাকালো তিতিরের কপালের ওপর পড়ে থাকা চুলগুলোর দিকে, পরপর তর্জনী দিয়ে ঠেলে সেগুলো কানের পাশে নিয়ে বলল, এমনিতেও চারপাশে আমার সোনামের অভাব নেই, তার উপর বউ যদি বিয়ের প্রথমে চিল্লিয়ে সোনাম আরেকটু বাড়িয়ে দেয় তাতে দোষের কি? ভোতার আগে চোখা নাকটা লালচে হলো তিতিরের। থামলো মানুষটা, ঠোঁটের সামনে ঝুঁকে এসে হিসিয়ে বলল, তুই বরং চিল্লাতে চিল্লাতে প্লেটের খাবারটুকু খেয়ে নাও, বাড়ির কেউ মাইন্ড করবে না। করুদ্ধ তিতির হাঁ করে কিছু বলার আগে মুখে খাবার পুরে দিল আরাফ। চোখ জোড়া কোটর ছাড়লো ওর, মুখের খাবার নিয়েই আওড়ালো, আপনি এটা কি করলেন? আরাফও নিজের মুখ ফুলিয়ে ভেঙে ভেঙে বলল, কেন, নিজের বউকে নিজের হাতে খাওয়ালাম। মেয়েটা ফুঁসছে। আমি আপনার বউ নই। ত্রস্ত হাত দিয়ে মুখ ঢাকলো আরাফ, বড় বড় চোখে চেয়ে বলল, আয় হায়, তাহলে তুমি কার বউ? গেদুর বাপন নাও তো? তিতির হাড় ছেড়ে দিল, পরাস্ত সৈনিকের ন্যায় দীর্ঘ এক শ্বাস ফেলে শুধালো, এখন আবার এই গেদুটাকে? ঠোঁট টিপলো আরাফ, আনত মুখে লজ্জায় কুটি কুটি, পরপর মাথা তুলল, বলল, আমাদের বংশের প্রদীপ
তোমার আর আমার সুপুত্র। বিরক্তিতে চোখ খিচে বন্ধ তিতিরের। আরাফ ওভাবেই আরেকটু ভাত তিতিরের সামনে তুলে ধরে বলল, এবার দেখো, হিসেব মতো তো তুমি গেতুর বাপেরই বউ, তাহলে শুধু শুধু রাগ করছে কেন পাখি? তিতির বাকরুদ্ধ, বিধ্বস্ত প্রায় আরাফের যুক্তি শুনে। মানুষটা নিজের মতো করে ওকে খাইয়ে বিছানায় বসায়। হাত ধুয়ে সুতির শাড়িটা তিতিরের দিকে এগিয়ে দিতেই ফোঁস করে ওঠে মেয়েটা। এবার এটাও আপনি পরিয়ে দেবেন? আরাফ একবার শাড়ির দিকে আরেকবার তিতিরের দিকে তাকালো, চোখে মুখে স্পষ্ট উৎসাহ নিয়ে বলল, আইডিয়া তো খারাপ দাওনি বউ, আসো পড়িয়ে দিই। ত্রস্ত তর্জনী তুলল তিতির, চোখ পাকিয়ে পিছিয়ে যেতে ইশারা করে বলল, দূরে দূরে দূরে, খবরদার বলে দিচ্ছি। একদম ঘেঁষাঘেঁষি করার চেষ্টাও করবেন আমার সাথে, তাহলে কিন্তু। গেদু টাইমের আগে চলে আসবে, তাই তো? কোনো সমস্যা নেই, আমি আমার বউ পাখিকে নিয়ে একেবারে বাচ্চা কাচ্চা সহ হানিমুনে যাব। মেয়েটার মুখের কথা কেড়ে নিয়ে খুব করে বলল আরাফ। পর পর শাড়ির ভাঁজ খুলতে গেলেই মিয়ে আসলো তিতির। এতক্ষণে দেখানো তেজ টেজ ভুলে শান্ত স্বরে আওড়ালো, ছেলে মানুষ কি শাড়ি পরাতে পারে? ওটা আমার হাতে দিন, আমি পরে নিতে পারবো। তিতিরের গরম রূপ হঠাৎ এমন বরফ ঠান্ডা হলো কি করে? আরাফ ছোট্ট ছোট্ট চোখে চেয়ে বলল, অভিনয় করে লাভ নেই বউ, ছেলে মানুষ যদি লঙ্কির গেট দিতে পারে তাহলে শাড়ির প্যাচও দিতে পারবে। দেখি হাত ছড়াও। তিতিরের মিষ্টি মিষ্টি কথায় কাজ হলো না। ভয়ে চুপসে গেল ওর চেহারা, ছোট কপালটা ভিজলো ঘামে, গাল গড়িয়েও পড়লো কয়েক ফোঁটা। আরাফ শাড়ির ভাঁজ খুলতে খুলতে এগিয়ে আসতেই দরজায় কড়া নাড়লো মিষ্টি। খোলা থাকলেও ঢুকলো না ভেতরে। আনত মুখে দাঁড়িয়ে বলল, ভাইয়া, দাদিমা ডাকছেন তোমাকে। আরাফের কপালে ভাঁজ, সূচক শব্দ করে এগিয়ে এলো বোনের কাছে। পরপর হাতে শাড়িটা মিষ্টির হাতে ধরিয়ে দিয়ে বলল, তোর ভাবিকে পড়িয়ে দিস, দেখিস পায়ে চোট পেয়েছে তো, আবার যেন বিছানা ছেড়ে না নামে। হাফ ছেড়ে যেন বাঁচলো তিতির। তখনই শুনলো যেতে যেতে আরাফ বলছে, এই তাঁতার বউটা তো জ্বালাচ্ছে কেন? এর জন্য যদি গেদু আসতে লেট হয় তাহলে বুড়িকে আগে ধরে বিয়ে দিয়ে দিব। পুরান ঢাকায় সন্ধ্যা নেমেছে বহুক্ষণ। ব্যস্ত অলিগলি মানুষের আড্ডায় জমজমাট। টঙের দোকান থেকে বাখরানি আর দুধ চা এনেছে তৈয়ব। আরাফের সামনে রাখতেই ফোন থেকে মুখ তুলল মানুষটা। চওড়া হেসে বলল, কি রে তবলা, সারাদিন কইছিলে? তৈয়বের মুখ ভার, আননে অমানিসা ঠেলে আওড়ালো, আর তুই কি করলি? আমাকে না জানিয়ে বিয়ে করে ফেললি। তোর বিয়ের সময় একবারও তৈয়বের কথা মনে পড়লো না? আরাফ একপাশে হেসে দুধ চায়ের কাপটা হাতে নিল। পরপর পায়ের ওপর পা তুলে শুরুত করে একটা চুমুক বসিয়ে বলল, মন ভালো নেই রে তবলা, বউ কাছে ঘেঁচতে দেবে না বলেছে। তৈয়বের চোখ টলটল করছে দাওয়াত না পাওয়ার দুঃখে। সেখানে বন্ধুর বউ কি করতে দেবে না দেবে তাতে ওর কি? বিড়বিড় করে বলল, বেশ হয়েছে, আরও কর না না জানিয়ে বিয়ে। বিড়বিড় করলেও শুনে ফেললো আরাফ। দীর্ঘ এক শ্বাস ফেললো হতাশার। না রে, আর করবো না, এটাই ফার্স্ট আর এটাই লাস্ট। আর দাওয়াত নিয়ে মন খারাপ করিস না, দাদার বউ বলেছে বড় করে বউ ভাতের আয়োজন করবে কালকে। এবার খুশি? মুহূর্তেই চোখ মুখ চকচক করে উঠলো তৈয়বের। দাঁত বের করে বলল, আর সংসদে কি হবে? কার্যালয়ে তো গেলি না আজকে, এত ইম্পর্ট্যান্ট একটা মিটিং। মাঝপথে বন্ধুর কথা থামিয়ে দিল আরাফ। খাওয়া শেষ করে বিল মেটাতে মেটাতে বলল, পৃথিবীতে সংসার আগে না সংসদ? তৈয়ব বোকা বোকা চোখে চেয়ে মাথা চুলকে আওড়ালো, সংসার? এক্স্যাক্টলি। ধর যদি তুই তোর বউয়ের কাছে দাম না পাস তাহলে সংসদে গিয়ে তোর মন টিকবে না, আর সংসদে মন না টিকলে দেশের উন্নতি হবে না, আর দেশের উন্নতি না হলে তোর মতো তবলারাই তবলাই রয়ে যাবে, বুঝছিস? দুপাশে মাথা নাড়লো তৈয়ব, কিন্তু শেষ কথাটা গায়ে লাগলো খুব। আরাফ ততক্ষণে বাড়ির উদ্দেশ্যে হাঁটা শুরু করেছে। তাই পেছন থেকে দৌড়ে আসলো ছেলেটা, মুখ ফুলিয়েই বলল, তুই আমাকে তবলা তবলা বলিস কেন সবসময়? আরাফ এক হাত তৈয়বের কাঁধে রাখলো, অন্য হাত দিয়ে বন্ধুর গাল চেপে ধরে বলল, এই যে তুই বুঝিস কম বাজিস বেশি, এই জন্যই তো তোকে তবলা ডাকে। ঘুমানোর আগে শাওয়ার নেওয়ার অভ্যাস আরাফের। আজকেও তার ব্যতিক্রম ঘটেনি। ভেজা চুলগুলো তোয়ালে দিয়ে মোছার পরও ফোঁটা ফোঁটা পানি গড়িয়ে পড়ছে কাঁধে বুকে। পরনে শুধু ধূসর রঙের ট্রাউজার। বিছানার উপর হাঁটু ভেঙে বসে দিতে আরাফের দিকে তাকাতেই চক্ষু চড়ক গাছর। ত্রস্ত অন্যদিকে ফিরল, দাঁতে দাঁত পিষে বলল, আপনিও এই রুমে ঘুমাবেন? ভ্রু নাচালো আরাফ, ওর চোখে মুখে দুষ্টুমির ছাপ স্পষ্ট। না তো, আমি ফুটবল খেলবো, তুমি চাইলে আমরা ফুটবল টিমও বানাতে পারি। আগুন চোখে চাইলো তিতির, কিন্তু মুহূর্তেই ফ্যাকাশে হয়ে গেল মুখটা। ঢোক গিলল আরাফকে দুই হাতে ভর দিয়ে ওর দিকে এগিয়ে আসতে দেখে। পেছাতে গেলে পিঠ গিয়ে ঠেকলো সাদা দেয়ালে, যে দেয়ালের ওপর অংশ জুড়ে বড় করে টানানো এমপি আরাফ চৌধুরীর একটা পোর্ট্রেট।
সামনেও এই পাগল, পিছনেও এই পাগল, নিজের মনেই কেঁদে ফেললো তিতির। ততক্ষণে ওর নাক বরাবর আরাফ দুই হাতের ফাঁকে ফেলে আটকে ফেললো মেয়েটাকে। তৃষ্ণার্থ দৃষ্টি একে একে তিতিরের অধর জোড়ায় গিয়ে থামতেই হাঁসফাঁস করে উঠল কিশোরী। যেন থেমে থেমে নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে ওর। বউয়ের এতটুকুতেই এমন বেহাল দশা দেখে অধর কামড়ে হাসলো আরাফ। পরপর আচমকায় মাথা ঝাঁকিয়ে চুলের পানিতে ভিজিয়ে দিল তিতিরের লাল টুকটুকে মুখশ্রী। মানুষটার চুলের ফোঁটা ফোঁটা পানি তিতিরের চোখ, নাক আর গালে ভিজে গেছে ওর ঈষৎ গোলাপি ওষ্ঠজোড়াও। 2 ফোঁটা পানিও যেন গড়িয়ে পড়ল সেখান থেকে। ঘটনার আকস্মিকতায় দ্রুত ওঠানামা করছে মেয়েটার বক্ষভাগ। এতক্ষণ অধর কামড়ে হাসলো এই দৃশ্য দেখে চুপসে গেল আরাফ। দুপুরের মতোই অস্থিরতা বাড়ল ওর বুকে। অবস্থা বেগতিক হওয়ার আগেই গুলির বিকট শব্দে কেঁপে উঠল মেয়েটা। ভয়ার্থ মুখে কান চেপে ধরে শুধালো, কিসের শব্দ এটা? আরাফের চোখে মুখে অনীহা। সবসময় ওর রোম্যান্সে এদের বাগড়া না দিলেই কি নয়। বালিশের তলা থেকে নিজের রিভলভারটা বের করে উঠে দাঁড়ালো ও। পরপর বলল, চাচা শ্বশুরের ভাইকে দাওয়াত দিলাম কালকে সকালে আসার জন্য, আর ব্যাটা কিনে এই মাঝরাতে বন্ধুকে ন লুচিয়ে চলে এলো। ছে, লজ্জা শরম কিছু নেই এদের। রাতে সবে প্রথম প্রহর। এর মধ্যেই চৌধুরী বাড়ির বসার ঘরে তাণ্ডব। ইমদাদ সওদাগরের এক একজন লোক ভেঙে চুরে ফেলেছে প্রতিটি আসবাবপত্র। গাজরা সব আধামরা অবস্থায় ফ্লোরে পড়ে আছে। গুলি করা হয়েছে তাদের। শব্দ শুনে বেরিয়ে এসেছে নাহানাফ চৌধুরী আর ফারহানাও। মিষ্টিকে ধরে ধরে এসেছে দাদি ফরিদা, পারভিন। সবার চোখে মুখে আতঙ্ক। অবশ্য এমন কিছুর আশঙ্কায় করেছিলেন আরাফের বাবা। তড়িঘড়ি এগিয়ে যেতে নিলেন লোকগুলোকে থামাতে। এতগুলো মানুষ এভাবে মারা যাবে? তখনই হুঙ্কার ছাড়লেন ইমদাদ, আমার আম্মাজান রে তোরা লুকাইয়া রাখছস? থমকালেন আহনাফ। ভীত চোখে একবার চাইলেন স্ত্রীর দিকে। ঠিক এই কারণে আরাফের কার্যক্রম ওনার পছন্দ না। কি দরকার ছিল এমন গুন্ডা মস্তানের মেয়ে বিয়ে করে আনার? ইমদাদ সওদাগরের পেছনে দাঁড়িয়েছিল আজলাইন শেখ, সম্পর্কে তিতিরের মামা। শুকনা পাতলা লোক, কিন্তু তেজ দুলাভাইয়েরও 1 ডিগ্রি ওপরে। ওনার সাথে সাথেই থাকেন সব সময়। ইমদাদের কথা শুনে ধীর পায়ে এগিয়ে এলেন তার কাছে। কাঁধে হাত রেখে বললেন, দোলা ভাই, এমনি হবে না, পিস্তলটা আমার হাতে দেন, গুলি কইরা খুলি উড়াই দিয়ে গোর, তারপর তিথিরে খুঁজা বাইর করতেছি। যা ট্রিগার চাপতে দাঁত পড়ে যাওয়ার কথা, সে উড়াবে খুলি। কথাগুলো শুনতেই সবার মনোযোগ সরল সিঁড়ির দিকে। হেলে দুলে দোতলা থেকে নামছে আরাফ। শুধু গ্রে রঙা ট্রাউজারটুকু ঝুলছে নাভির নিচে, অন্যথায় পুরো শরীর উদ্যম। নেমে এসে বেশ আয়েশ করে রিভলভার দিয়ে কপাল চুলকালো মানুষটা। পরপর তাকালো আজলাইনের দিকে, চওড়া হেসে বলল, শরীর দেখে তো মনে হয় বাতাসের সাথে উড়ে যাবেন, তার ভিতরে এত তেজ। আজলাইন কিছু বলার জন্য তেড়ে আসতে নিলেও হাত দিয়ে আটকে থামিয়ে দিলেন ইমদাদ। চোখের চাউনি প্রকট। পরপর স্থূল স্বরে আওড়ালেন, আমার আম্মাজান রে কি করছস? বুকে হাত বেঁধে দাঁড়ালো আরাফ। নিজের দিকে পুরো দস্তুর একবার তাকাতেই দুপাশে প্রসারিত হলো অধর চুকল। হেসে হেসে বলল, আমাকে দেখে বুঝতে পারছেন না কি করেছে? ভাঙিয়ে বলবো না, বড়দের সামনে এসব বলতে আমার আবার লজ্জা করবে। তার চাইতে অন্য কথা বলি, শুনুন, আপনার এসব পোষা কুকুরগুলো নিয়ে আপনি বাড়ি ফিরে যান। কাল একদম বেশ রেডি টেডি হয়ে এসে বিয়ের বাড়িতে দাওয়াত খেয়ে যাবেন, কেমন? চোয়াল শক্ত হলো ইমদাদের। দাঁতে দাঁত পিষে বলল, আমি ফাঁকা আওয়াজ কম দেই, কাম বেশি করি। আমি তো আমার আম্মাজান রে নিয়া ফিরমুই, তয় তোর আর কোনোদিন সংসদে ফেরা হইব না। আরাফের চোখ মুখ চকচক করছে কৌতুকে। নাক মুখ কোঁচকানো হাসি দিয়ে উচ্ছ্বসিত কদমে এগিয়ে আসলো শ্বশুরের মুখ বরাবর। সংসদ আমার 2 নম্বর বউ নাকি, যে না গেলে ডাক করবে? আমি বরং কালকে বউ ভাত শেষ করে আমার ওয়ান অ্যান্ড অনলি বউকে নিয়ে একেবারে শ্বশুর বাড়িতে গিয়েই ঘুরে আসবো, তারপর সংসদ। ইমদাদ সওদাগর থমকালেন। রাগের তোপে লালচে চোখের কোটর। হাতের রিভলভারটা উপরে তুলে ট্রিগারে চাপতেই আরও একবার গুলির শব্দ। ছাদের মাঝ বরাবর গিয়ে লাগলো বুলেটটা। আর্তনাদ করে উঠলেন ফারহানা। ঢোক গিললেন আহনাফ চৌধুরী। শুধু নির্লিপ্ত চেহারায় দাঁড়িয়ে আরাফ। অল্প অল্প করে ঠোঁটটা বাঁকালো একপাশে। পরপর দীর্ঘ এক শ্বাস ফেলে হতাশ স্বরে বলল, আমার আর কি, আপনার মেয়েকে শুনতে হবে যে তার শ্বশুর বাড়ির ছাদ ফুটা। ইমদাদ এবার আর রাখলেন না, বরং মুহূর্তে পিস্তলটা নামালেন আরাফের কপাল বরাবর। একপাশে ঘাড় কাত করে আওড়ালেন, যদি জামাই না থাকে তাহলে কিসের শ্বশুর বাড়ি? নিজের মেয়ের জামাইকে খুন করবেন শ্বশুরমশাই? ঠোঁটের কোণ চূড়ায় উঠালেন ইমদাদ। চিন্তা নাই, খালি তোরে মারমু না, তোর পুরো পরিবার সবাইরে একজন একজন কইরা মারমু, যাতে শহরের প্রত্যেকটা মানুষ টের পায়
কার আম্মাজান রে তুইলা আনছিলি তুই? এই পর্যায়ে ভরকালো আহনাফ চৌধুরীর পুরো পরিবার। মিষ্টির পাশে দাঁড়িয়ে মুখে আঁচল চাপলেন ফরিদা। চোখের পানিতে গাল ভিজল বৃদ্ধার। আরফের বাবা কঠিন মানুষ, কখনো ছেলের প্রতি নরম হননি, ছেলের কোনো কাজে কোনোদিন সন্তুষ্টও হতে পারেননি। রাজনীতিতে জড়াতে শতবার বারণ করা সত্ত্বেও আরফ ইলেকশনে দাঁড়ায়। এই একটা ক্ষোভে বাপ ছেলের সম্পর্কে চূড়ান্ত ফাটল ধরে। সাথে আরাফের বাঁকা বাঁকা কথা তো আছে। তবু আজ দু হাঁটু ভেঙে মেঝেতে বসে পড়লেন আহনাফ চৌধুরী। আনত মুখে চোখ খুঁজছে তিনি, দুই হাত জোর করেই বলেন, আপনাদের মেয়েকে আপনারা নিয়ে যান, শুধু আমার আরাফকে কিছু করবেন না। ইমদাদ সওদাগর শুনলেন না সেই সব। ট্রিগারে চাপতে মাত্র 2 সেকেন্ড লাগবে তার। আজলাইন শেখে তৃপ্তির হাসি তাতে। আরাফের করা অপমানের বদলা নেওয়ার এটাই মোক্ষম সুযোগ। মিষ্টি সহ কাঁদছে বাড়ির সবাই। এমন অবস্থাতে নেই যে পুলিশকে একটা ফোন করবে। পুরো বাড়ি যে এখন তিতিরের বাবার জিম্মায়। আরাফ স্থির, বুলেট সামনে থেকেও শরীরে ভয়ের লেশটুকু নেই। মুষ্টিবদ্ধ হাতে নিজেকে নিয়ন্ত্রণের প্রচেষ্টায় হিমশীতল কণ্ঠেই আওড়ালো, বাবা ওঠো। আজলাইন শেখ ফোরন কাটলেন পাশ থেকে। হ্যাঁ হ্যাঁ, উঠে পড়ুন। ছেলে মারার সময় বাপকে এমন আহাজারি করতে দেখলে ভালো লাগে বলুন তো? ইমদাদ সওদাগর অনড়, কিন্তু ট্রিগারে আঙুল রাখতেই উপর থেকে বাবা বলে ডেকে উঠল তিতির। সেদিকে তাকালো বসার ঘরের সকলে। পায়ের ওই ক্ষত নিয়ে সিঁড়ি ভেঙে কোনো মতে নামলো মেয়েটা। উদ্ভ্রান্ত চেহারা, শুকনো মুখে একবার আরফকেই দেখে তাকালো বাবার দিকে। আস্তে ধীরে এগিয়ে এসে রিভলভারের উপরে হাত রাখলো। আরফের কপালের সামনে হাত নামিয়ে শান্ত স্বরে আওড়ালো, আমি ঠিক আছি বাবা, চলো বাসায় যাব। ইমদাদ সওদাগর কিছু না বলে চমকালেন আজলাইন। ত্রস্ত এগিয়ে আসলেন ভাগ্নির কাছে। তুই ঠিক আছিস? মানে আজ সারাদিন এরা তোকে আটকে রাখলো, জোর করে এই ছেলে বিয়ে শাদী নাটক সাজালো, আর আমরা এমনি এমনি এদের ছেড়ে দিব? মামার থেকে চোখ সরিয়ে নিল তিতির। পরপর স্থির দৃষ্টিতে তাকালো বাবার দিকে। চোখে ক্লান্তির ছাপ, যেন এক্ষুনি ঢলে পড়বে মেঝেতে। পায়ের ব্যান্ডেজটাও খুলে যাওয়ার পথে, ওপরটা ভিজে লাল রক্তে। ওই অবস্থাতেই মেয়েটা আওড়ালো, আমি যখন বলেছি আমি ঠিক আছি, তখন এর উপর কি আর কোনো কথা থাকতে পারে বলো? তুমি আমায় বাসায় নিয়ে চলো একটু। এসব মারামারি খুনোখুনির মধ্যে আমার আর একদমই ভালো লাগছে না থাকতে। ইমদাদ সওদাগর যে মেয়ে অস্ত্রপ্রাণ, সেই মেয়ের কথা ফেলার প্রশ্নই ওঠে না। চৌধুরী পরিবারের ওপর প্রতিশোধ উনি তুলবেন, তবে তিতির যেহেতু চাচ্ছে না, তাই আপাতত ওর সামনে উনি কিছুই করবেন না। বেশ, আমার আম্মাজান যা চায় ওটাই আমার শেষ সিদ্ধান্ত। ওই তোরা গাড়িতে উঠ, আমি আমার মারে লইয়া আইতাছি। হাঁপ ছাড়লো তিতির। বাবার পাশে হাঁটতে হাঁটতে পা বাড়ালো বাড়ির বাইরে। একবারও ফিরে চাইলো না পিছনের মানুষগুলোর দিকে। তিতির সারাদিন নিজের রুম থেকে বের হয়নি। পায়ের কাটার জায়গায় ব্যথাও পেরেছে প্রচুর। মা রোকসানা বেগম কয়েকবার এসে দেখে গেছেন মেয়েকে। খাবারের জন্য সাধাসাধি করলেও মুখে দানা পর্যন্ত কাটেনি তিতির। শেষমেশ মুখ খুললেন ভদ্রমহিলা। বিছানায় বসে মাথায় হাত রাখলেন তিতিরের। একটা কথা বলি মা, বাবার মতো যেতে হোস না। আর বিয়েটাও তো কোনো ছেলে খেলা নয় তিতির। যা সিদ্ধান্ত নিবি একটু ভেবেচিন্তে নিস। তিতিরের ঠোঁট নড়ল না, আনত মুখে শব্দ নেই, কেবল মাথাটা এলিয়ে দিল মায়ের কাঁধে। পরপর দীর্ঘ এক শ্বাস ফেলেই বলল, তুমি একটু বাবা আর মামাকে বোঝাবে মা, যেন ওনাদের বাড়ির কারো কোনো ক্ষতি না করে। মানুষগুলো ভীষণ ভালো জানো, ওই একটা দিন আমার একটু কষ্ট হয়নি। আর আরাফ, ও ভালো না। তিতির থামে। রোকসানার প্রশ্নের জবাবে নীরব সে। ভালো? একটা আতপাগল লোক, সে নিজের জানের পরোয়া না করে গুলির সামনে মাথা পেতে দেয়। শুনেছি এই ছেলেটা নাকি তোর বাবার বিরোধী পার্টির নেতা, এবার ইলেকশনও জিতেছে মনে হয়, কিন্তু তোকে চিনল কি করে? তিতির মাথা নাড়ল দুপাশে। কিভাবে চিনেছে, ভালোবেসেছে, সেসবের কিছুই তো জানে না ও। ভদ্রমহিলাও আর ঘাঁটালেন না মেয়েকে। খাবে কিনা জিজ্ঞেস করলেও যখন তিতিরের জবাব পাল্টালো না, তখন হতাশ পায়ে রুম ছাড়লেন তিনি। পুরান ঢাকার আকাশে মাঝরাত, চাঁদের ফালিটুকু আড়াল করে মেঘের আনাগোনা শুরু। বৈরী বাতাসে উত্তাল জানালার পর্দা। মুহূর্তের মধ্যেই এক শান্ত পরিবেশের অশান্ত নৃত্যে দোদুল্যমান পুরো শহর। তিতিরের চোখ দুটো লেগে এসেছিল সবে, কিন্তু হুট করেই কিছু একটা পড়ে গেল যেন। বিকট শব্দ পেয়ে উঠে বসল সে। বুকটা ধড়ফড়ায়, কপালের ভাঁজে আতঙ্ক। সতস্ত্র চোখে আশেপাশে তাকাতেই বুঝলো ঝড় বইছে বাইরে।
সফেদ পর্দাগুলো উঠছে এলোমেলোভাবে, তাতেই ড্রেসিং টেবিলের কোনো কিছু নিচে পড়ে গেছে হয়তো। হাঁপ ছাড়লো মেয়েটা। শুতে গেলেই বুঝলো গলা শুকিয়ে কাঠ, তেষ্টাও পেয়েছে খুব। পানির বোতলটা বেডসাইড টেবিলের উপরেই রাখা ছিল, সেই দিকে হাত বাড়ালো তিতির। চোখে একরাশ ঘুম নিয়ে ধরার সময় বেখেয়ালে মেঝেতে পড়লো ওটা, গড়িয়ে গেল একবার ঘাটের তলায়। এখন পানি পাবে কোথায়ও? মুখে একরাশ বিরক্তি, চশোষক শব্দ করলো মেজাজ খারাপ হওয়াতে। কেন যে পায়ে এমন জখম হতে গেল ওর? একটুও তো হেঁটে নিচতলা গিয়ে পানি খেয়ে আসবে, তারও উপায় নেই। ঠিক সেই সময় খাটের তলা থেকে একইভাবে গড়িয়ে বের হলো বোতলটা, যেন কেউ নিজে থেকে ঠেলে দিয়েছে ওটাকে। তিতির হতবাক, হতবুদ্ধ মস্তিষ্ক। এমন কি করে হলো? কেউ কি আছে খাটের তলায়, নাকি বাইরের বাতাসের কারসাজি সব? দোয়াদরদ পরে বুকে ফুঁ দিল কয়েকবার। একটু ঝুঁকে বোতলটা হাতে নিয়েই ত্রস্ত উঠে বসলো। বোতল বের হওয়ার রহস্য খুঁজতে গিয়ে কি থেকে কি দেখে বসবে, এই ভয়ে আর চাইলো না সেই দিকে। এক চুমুকে পানিটুকু সাবার করে ফের যেই শুতে যাবে, তখনই দেখলো বিছানার এক কোণ থেকে হামাগুড়ি দিয়ে উঠে আসছে এক ছায়া মুহূর্তে। অন্ধকার রুমে চেহারা ঠাহর হয় না, তাতেই ভয়ে শুকনো অন্তঃস্ফুট। তবে প্রকট চোখে চিৎকার করার আগেই অবয়বটির হাত এসে থামলো তিতিরের মুখে। চেপে ধরে বালিশের সাথে মাথা ঢাকাতেই ছটফটিয়ে উঠল মেয়েটা। শুনলো ফিসফিস করা কিছু শব্দ। আরে আস্তে বউ, তো জোরে চিৎকার দিলে মানুষ তো ভাববে ডাকাত পড়েছে। শান্ত হলো তিতির। অক্ষি যুগল তখনও কোটরের বাহিরে। আরাফ ঠোঁট গোল করলো, নিশ্চিন্তে শ্বাস ফেললো পরপর। কিন্তু হাতটা সরাতেই চোখ পড়ল কিশোরী। রেগে মেগে বলল, আপনি ঢুকলেন কি করে? কোথায়? তোমার মনের ভিতর? আরাফের ঠোঁটের কোন চূড়ায় উঠল কথার মাঝে। তিতিরের মাথার দুপাশে রাখা হাত দুটোতে শরীরের সমস্ত ভার, তবু ক্লান্তির ছিটে ফোটাটুকু নেই চেহারায়। অথচ বিরক্তিতে তখনও নাক মুখ কুঁচকে মেটা দাঁতে দাঁত চেপে বলল, ঘরের ভেতর কি করে ঢুকলেন? I have thousands of ways to come back to my wife. ঢোক গিলল তিতির। দৃষ্টিতে আরাফকে রেখে সতর্ক কণ্ঠে আওড়ালো, And my dad also has thousands of ways to kill you right now. মানুষটা হাসলো আলগোছে, দৃঢ়তার সাথে বলল, পারবে না। ভ্রু বেঁকে এলো তিতিরের, কণ্ঠে প্রহসন মিশিয়ে শুধালো, কেন পারবে না? আপনি এমপি বলে? কারণ তুমি আমি বাঁচিয়ে নেবে বলে। তখন তোমার বাবার গুলির সামনে থেকে যেভাবে বাঁচিয়েছ। ধৈর্য হারালো তিতির। দু হাতের ধাক্কায় ওপর থেকে ঠেলে সরালো আরফকে। উঠে বসলো চোয়াল শক্ত করে। থেমে থেমে বলল, এই জন্যেই বলে পাগলের সুখ মনে মনে। না আমি আপনাকে বাঁচিয়েছি, আর ভবিষ্যতে কোনোদিন বাঁচাবো। বাবাকে ডাকার আগে ভালোই এখান থেকে বেরিয়ে যান আপনি। বেশ আয়েশ করে দুই হাত পেছনে রেখে বসলো আরাফ। ঘাড় কাত করে দেখলো তিতিরের রাগে ফুঁসতে থাকা মুখখানা। তখনই বাইরে কোথাও বিকট শব্দের বজ্রপাতে বিদ্যুৎ চমকালো, সাথে সাথে আলোর ঝলকানি রুম হয়। পর মুষলধারে নামলো বৃষ্টি। জানালার ফাঁক গলে আসা ঠান্ডা বাতাস আরো একবার ছুঁয়ে গেল ওদের দুজনকে। দেখলে বউ, আবহাওয়া চাইছে না আমি এত রোমান্টিক একটা রাতে বউ ছাড়া ঘুমাই, আর তুমি কিনা আমাকে ঝড় বৃষ্টির মধ্যে বাইরে বের করে দিতে চাইছো। আপনি যাবেন না? না। জেদ ধরলো আরাফ। বাচ্চাদের মতো শটান হয়ে শুয়ে পড়লো বসা অবস্থাতেই। বুকের উপর হাত বেঁধে তাকালো সিলিং এর দিকে। মুখ ফুলিয়ে ফুলিয়ে বলল, আমারই আসলে কপাল খারাপ, নয়তো এত সুন্দর বডি বানিয়েও বউয়ের মন পেলাম না। চেহারার কথা না হয় বাদই দিলাম, আর আমার বন্ধু তবলা শালা ভুরো বাম এক পা কবরে দিয়ে বিয়ে করেছে। সেও দেখো কদিন পর বাচ্চার বাপ হবে। বউয়ের আঁচলের তলা থেকে বেরই হয় না, রোদে পুরো স্কিন নষ্ট হয়ে যাবে বলে। আর আমি? তিতির সরু চোখে তাকিয়ে। এই লোকের একটা কথাও ওর বিশ্বাস হচ্ছে না। ভুলিয়ে ভালিয়ে আবার কোনো ট্র্যাপে ফেলতে চাচ্ছে না তো? তবুও যেন বাজিয়ে দেখতে চাইলো আরাফকে। তো কি চান আপনি? আর ঠিক এই কথাটাই যেন শুনতে চাচ্ছিল আরাফ। মুহূর্তেই লাফ দিয়ে উঠে বসলো ও। তবু চোখে মুখে অবিশ্বাস টেনে নিশ্চিত হতে শুধালো ফের, আমি যা চাইবো তা পাবো তো? তিতির বুকে হাত বাঁধলো সহসা। ভীষণ কনফিডেন্সের সাথে ভ্রু উঁচিয়ে বলল, নিয়ত খারাপ না হলে নিশ্চয়ই পাবেন। ব্যাস অমনি ফোঁস করে নিভে গেল আরাফের চেহারা। ওর আনন্দের সাগরে ভাঁটা পড়ল তিতিরের একটা কথায়। ঠোঁট টিপে চোখ খিঁচে বলল, বিয়ে করা বউয়ের সামনে পৃথিবীর কোনো বরের নিয়ত ভালো থাকে শুনি? হতমত খেলো তিতির। এইদিক ওইদিক চাইলো কুণ্ঠা এড়াতে। মোবাইলটা পাশেই ছিল, সেটা হাতে নিয়ে স্ক্রিনের লক খুলতে খুলতে বলল, আপনি বাদে সবার। তো বড় কথা,
আরাফের বুকটা ভেঙে খান খান মুহূর্তে এক পল মাথা নিচু করে ফের চাইলো মেয়েটার দিকে। কপালে ভাঁজ পড়লো অমনি। তিতির কল দিচ্ছে কাউকে একটা, মুখ কালো করে বলল, কাকে কল দিচ্ছ? পুলিশকে? ধরিয়ে দেবে, বরং নিয়ত ভালো নয় বলে। তিতির ভ্রুক্ষেপহীন কানে ফোন নিয়েই বলল, এত রাতে আপনাকে থানায় পাঠাবো? পাগল নাকি আমি? পরে দেখা যাবে ওখানে গিয়েও বকবক করে সবার মাথা খাবেন, আর ওনারা উল্টো এসে আপনাকে রেখে যাবে। তাহলে হুট করেই বন্ধ দরজায় কড়া নাড়ার শব্দ। থামলো আরাফ। পুরো কথাটা শেষ করার আগেই শুনলো ইমদাদ সওদাগরের কণ্ঠ। আম্মাজান, কোনো সমস্যা? এত রাইতে ফোন দিছো কেলা? ইমদাদ সওদাগর ডাকলেন তিতিরকে। আম্মাজান। তিতিরের ঠোঁটের পাশে মিচকি হাসি, ভ্রু নাচিয়ে ফিসফিস করে বলল, কি হলো? বাবাকে বলবো নাকি ভেতরে আসতে? আরাফ অবিশ্বাস নিয়ে তাকালে ওর দিকে, পুরো ঠোঁটটা ফুলিয়ে আওড়ালো, শুধু রাতটুকু থাকতে চেয়েছিলাম তোমার কাছে, তাই বলে ডিপজল বাপের হাতে আমার জীবন যৌবন তুলে দেবে তুমি? একটু মায়া হবে না তোমার এই ভার্জিন বড়োর উপর? বিজয়ের খুশি তিতিরের মনে। করুণ মুখটা দেখে হাসিও পেল, খুব কষ্টে আটকালো তা, চেহারা শক্ত করলো পরপর। এইসব বলে আর লাভ নেই। বাবা ঢুকলো বলে রুমে, নিজের ভালো চান তো। পুরো কথাটা শেষ হওয়ার আগেই ষষ্ঠ পুরুষ এগিয়ে এলো কাছে। চোখে তার তোষামোদ নেই, না আদরে আছে ভয়ের কোনো চিহ্ন। ঘাবড়ালো তিতির, তুতলে উঠলো সাবধান করতে গিয়ে। বাবা কিন্তু দরজার বাইরেই আছে। আরাফ সরল না, উল্টে তার তীব্র চাহনি এফোর ওফোর করলো মেয়েটাকে। গোলাপি ঠোঁটের ভাঁজে লোভাতুর দৃষ্টি। সে ভাবেই বলল, বাপের হাতে তুলে যখন দেবে, এই নিরহ বটলের শেষ ইচ্ছে পূরণ করেই না হয় তুলে দাও। তিতির পেছালো খানিকটা, হতবিহবলতার চূড়ায় গিয়ে পথ হারিয়েছে যেন। তার মানে এতক্ষণ এই লোক যা বলেছে সবটা অভিনয়? ইনি বিন্দুমাত্র ভয় পাননি কাউকে? ধরা পড়লে বাঁচতে পারবেন না কিন্তু। দাঁতের ফাঁকে নিম্নাষ্ঠ রেখে চোখ তুলল আরাফ। যদি মরতে হয় আর কিছু না হোক, বউয়ের থেকে অন্তত একটা কঠিন চুমু খেয়ে তবেই মরবো, তার আগে নয়। ঠিক সেই মুহূর্তেই নব ঘোরালেন ইমদাদ, কিন্তু ক্যাচ ক্যাচ শব্দ তুলে কাঠের দরজাটা খোলার আগে সতর্ক হলো তিতির। ধর ফরিয়ে বলে উঠল, কোনো সমস্যা হয়নি বাবা, ভুলের চাপ লেগে কল চলে গিয়েছিল তোমার মোবাইলে। থমকালেন তিনি, দোলাচলে হাতটা সরালেন দরজার নব ধরে। তুমি ঠিক আছো আম্মাজান? আমি নাকি আহুম ভেতরে? আরাফ হাসছে ঠোঁট বাঁকিয়ে, উৎসুক চোখ দুটো ভীষণ উৎসাহ নিয়ে দেখছে তার বউয়ের ফ্যাকাশে মুখখানা। শুকনো ঢোক গিলল তিতির। পাগল লোক, কোথায় ভয় পেয়ে পালাবে তা না, দাঁত কেলিয়ে হাসছে দেখো। ইমদাদ সওদাগর ব্যস্ত হয়ে অবার ডাক দিতে ছন্দপতন ঘটল ভাবনাগুলোর। আরাফের থেকে চোখ সরিয়ে তাকালো বন্ধ দরজায়, তুতলে বলে উঠল, না না বাবা, তোর ভেতরে আসতে হবে না, তুমি গিয়ে শুয়ে পড়ো, ঠিক আছি আমি। কথা বাড়ালেন না আর উনি। ওনার সেই ছোট্ট আম্মাজান তো আর ছোট্টটি নেই এখন, যে হুটহাট রুমে ঢুকতে পারবেন। বলছে যখন ঠিক আছে, তার মানে ঠিকই আছে। এখন আর ভিতরে গিয়ে কাজ নেই তাহলে। মনে মনে কথাগুলো ভেবে নিজ ঘরে পা বাড়ালেন ইমদাদ। যাওয়ার সময় একবার হাত ঘড়িতে সময় দেখলেন, বিড়বিড় করেই আওড়ালেন, রাইট একটারও বেশি বাজা গেছে, এখনো আয়াস লাইনে আইলো না কেন? আরাফ মাত্র ইঞ্চিখানেক দূরে তিতিরের ঠোঁট হতে, তাও মাঝখানে তিতিরের হাত দিয়ে রেখেছে বলে মুখটা থমথমে ওর। পাগলটাকে শায়েস্তা করতে চাওয়া আর বাবার হাতে তুলে দেওয়া তো এক নয়। শায়েস্তা করতে পারলে জীবনে আর এমন ভুল করতো না আরাফ, আর বাবার হাতে তুলে দিলে তো জীবনটাই আর থাকতো না ওনার। Believe me or not, you're in love with me, বউ পাখি। তাই তো শত চেষ্টা করেও মারতে পারো না। একেবারে ক্লাইম্যাক্সের শেষ মোমেন্টে গিয়ে হলেও বাঁচিয়ে আনো আমাকে। তিতিরের হাত দুটো নিষ্পিস করছিল বটে, কথাখানা শোনা মাত্রই অ্যাকশনে নেমে পড়ল তারা। প্রশস্ত বুক বরাবর সজোরে ধাক্কা মারল আচমকায়। আরাফের বলিষ্ঠ শরীর ওই নাজুক হাতের ধাক্কায় গড়িয়ে পড়ার মতো নয়, যথেষ্ট মজবুত সে। তবু শুয়ে পড়ল পিছনে। বোঝালো তার একরত্তি বউ কত শক্তিশালী। আপনি মরে গেলে মিষ্টি কাঁদতো তার ভাইয়ের জন্য, তাই বাঁচিয়েছি। আপনাকে ভালোবাসি বলে নয়। এরপরেও আর একটা কথাও বলবেন তো? আরাফ হাত দুটো উপরে তুলে বসলো, স্যারেন্ডার করার ভঙ্গিতেই বলল, বউয়ের উপরে কথা বলে সাহস আমার বাপ আর শ্বশুরের এখন অব্দি হলো না, সেখানে এমন দুঃসাহস আমি কি করে দেখাই বলুন? যথাজ্ঞা ম্যাডাম, আপনিই মহান, আপনিই সঠিক। এবার অন্তত আমাকে চুমুটা খেতে দিন। তিতিরের নাক মুখ কুঁচকে এলো সহসা। বিরক্তি সমেত তাকিয়ে দেখলো আরাফকে। ঠোঁট গোল করে রেখেছে সে। কেন, চুমু খাবে বলে? লজ্জা নেই না? এই যে এত অপমান করি, একটু গায়ে লাগে না আপনার? গোল করা অধৈর্যরা প্রশস্ত হলো আরাফের। চুমুর চিন্তা বাদ দিয়ে বসলো বাবু হয়ে।
গালে হাত রেখে বলল, দেখো বউ, তোমার সামনে আমার লজ্জা শরম তো একদিন বিসর্জন দিতে হবে। সে আজকে দেই অথবা ভবিষ্যতে। আর যা দিয়ে দিতে হবে তার ধরে রেখে কি লাভ বলো? তাই আর ওটা নেই, তাই তো? নিঃশব্দে হাসলো মানুষটা। গালের দুই পাশে টোল পড়লো তখন, একেবারে ম্যাগাজিনের প্রথম পৃষ্ঠায় ছাপানোর মতো হাসি যাকে বলে। তিতির হতবম্ব, ঠোঁট টিপলো আক্রোশে, নাক ফুলিয়ে শ্বাস ছেড়ে আবারও আওড়ালো, অনেক উল্টাপাল্টা বলছেন, এবার বাড়ি যান। জানালার বাইরে তখনও প্রবল বাতাস, বৃষ্টির দাপট প্রকট। সেই দিকে চাইতেই ফানুসের মতো নিভে গেল আরফের হাসিটা। ফিরল তাকিয়ে চিন্তিত স্বরে শুধালো, রাস্তা দিয়ে তো যাওয়া যাবে না, তোমার বাবার হেলিকপ্টার আছে, সেটা দিয়ে যাই তাহলে। তিতির তখনও নিরুত্তাপ। আমি ফাজলামো করিনি, আপনি যদি বের না হন তাহলে কিন্তু আমি বেরিয়ে যাব রুম থেকে। আরফ এগিয়ে এলো একটু, ওই বড় বড় হাতের মুঠোয় নিল মেয়েটার ক্ষীণ হাত জোড়া, চোখে চোখ রেখে বলল, দেখো বউ, আমিও সিরিয়াস। পুরান ঢাকার অলিগলি এমনিতেই সরু, তার উপর এমন বৃষ্টি মানে হাঁটু সমান পানি। এসবের ভেতরে এই ভোলা ভালা বটটাকে বের করে দেবে? আমি যদি ড্রেনের পানিতে ডুবে মরেছে তখন? তিতিরের ভাবান্তর হলো না তবু, উল্টে মুখ মেখে হাসি ফুটিয়ে বলল, যে বড় এই দোতলার পাইপ বেয়ে জানালা দিয়ে ঘরে ঢুকতে পারে সে ওই ড্রেনের পানি ভেঙে বাসায়ও ফিরতে পারবে। থামলো মেয়েটা, পরপরই বলে উঠল, গুড লাক এমপি মশাই। আজলাইনের অবস্থা খারাপ, পানির জন্য গলা শুকিয়ে কাঠ, হাত দুটো মুড়িয়ে বাঁধা হয়েছে পিছনে। চোখের সামনে অন্ধকার, কালো পট্টি ভেদ করে বাইরের কোনো কিছুই তার দৃষ্টিগোচর হচ্ছে না। ভাগ্যিস মুখটা বাঁধেনি এরা। একটু পরপর থেমে থেমে হাহাকার করলো কিছুক্ষণ, তাতে কাজ না হতে শক্ত স্বরে বলে উঠল, তোমরা কারা? কেন ওই বেঁধে রেখেছ আমাকে? আমার দুলাভাই যদি জানতে পারে না? কথাটা শেষ হওয়ার আগেই গালের পাশের ওপর প্রকাণ্ড এক ঘুষি বসালো তৈয়াব। বাঁদিকে বেঁকে গেল আজলাইনের মুখটা, লালা ঝরল ঠোঁট বেয়ে। চিন্তা নেই, তোর দুলাভাইকেও আনবো আর কদিন পর। আগে তোর একটু ভালো করে খাতির যত্ন করি, যতই হোক মামা মানুষ বলে কথা। হাত ছাড়তে ছাড়তে বলল তৈয়াব। পাশ থেকে হুহা করে হেসে উঠল অন্যরা। আজলাইন উঠে দাঁড়ালেন কোনো মতে, হেসে হেসে বললেন, তোরা আরাফের লোক না? ওর কথা আমাকে ধরে এনেছিস এখানে যাতে দুলাভাই বিপদে ফেলতে পারিস? দাঁড়া না, দুলাভাইকে একবার জানতে দে, তোদের সব কয়টাকে যদি নুন মরিচে না লাগিয়েছি না। সাথে সাথে পিছনে লাথি বসালো কেউ একজন। বুক থুবড়ে মেঝেতে পড়লো আজলাইন। আরও এক দফা হাসিতে গড়াগড়ি খেলে গুদামের সবাই। তৈয়ব ঠোঁট বাঁকালো একপাশে, বিদ্রুপ করেই বলল, আগে নিজের পাছা তো বাঁচা, তারপর না হয় আমাদের গুলোয় নুন মরিচ মাখিস। আজলাইন পিছনে ব্যথায় অচেতন, লাথিটা জায়গা মতন লেগেছে ওনার, কিন্তু রা করলো না মুখে। তৈয়ব ফোন হাতে নিল তখনই। আরফ কল দিতে বারণ করেছে, তাই আর ডায়াল প্যাডে ঢুকলো না, ছোট্ট একটা মেসেজ পাঠালো শুধু, কাজ হয়ে গেছে ভাই, আজলাইনের হাওয়া টাইট। তিতিরের কথার মাঝে ফোনের নোটিফিকেশন আসলো আরফের। থেমে গেল মেয়েটা। আরফ ফোন হাতে নিতেই আর চোখে তাকালো ও, বিড়বিড় করে বলল, এত রাতে মেসেজ? নিশ্চয়ই গার্লফ্রেন্ড আছে এই ব্যাটার, কত বড় সাহস। তৈয়বের মেসেজটা দেখে মুচকি হাসলো আরফ। আজলাইন শেখের ওই মাছের প্রাণ, এত সহজে মরবে না আর মারবেও না আরফ, কিন্তু কাঁটা দিয়ে কাঁটা ঠিকই তুলবে ও এবার। তবে ফোন থেকে মুখ সরিয়ে ফের তিতিরের দিকে তাকাতেই জমে গেল আরফ। চোখের সামনে লাভার মতো ফুসছে মেয়েটা, কটমট আওয়াজে করছে মুখের ভেতর, দাঁতে দাঁত পিষছে নির্ঘাত। পরপর চিবিয়ে চিবিয়ে শুধালো, আপনার গার্লফ্রেন্ডও আছে? আরফ চোখ পিটপিট করে তাকালো তিতিরের দিকে, মুখটা বোঝার চেষ্টা করলো ভালো করে। হুট করেই মাথায় আসলো মেসেজটার কথা। এত রাতে একটা অবলা স্বামীর মোবাইলে মেসেজ, তার উপর হেসেছেও দাঁত বের করে। বউ সন্দেহ করলো নাকি আবার ওকে? শয়তানি বুদ্ধি মাথায় প্যাঁচ কষলো অমনি। অধৈর্যরা একপাশে সরিয়ে বলল, শুধু গার্লফ্রেন্ড? আমার তো ফ্রেন্ড উইথ বেনিফিটসও আছে, টিনা, মিনা, রিনা, আর কত মেয়ে যে তোমার বরের চারপাশে ঘুরঘুর করে। একটু আগে যে মেসেজ আসলো দেখলে না? ওটা দিয়েছে তাই এবার এখন এক ডেটে নিয়ে যেতে হবে তাকে। ওর আবার বদ্ধবেশ কি জানো? কোথাও নিয়ে যাবো না বললেই ড্রেনের পানিতে ঝাঁপ দেয়। এত দুশ্চিন্তা মেয়েটা, উফ। কথাগুলো বলেই ঠোঁট টিপলো আরফ। হাসা যাবে না, হাসলেই ধরে ফেলবে তিতির। ওদিকে মেয়ে ফুলে বোম, ছুলেই যেন ব্লাস্ট হয়ে যাবে এক্ষুনি। রাগে অন্ধ চোখ জোড়া ঘুরে ঘুরে খুঁজছে কিছু। এই রে, দাবটি খুঁজছে না তো? এক কোপে কল্যাণ নামিয়ে দেবে বলে। আরফ ঠোক গিলল, পিছিয়ে বসলো একটু, তখনই প্রশ্ন ছুড়ল তিতির। আক্রোশে কাঁপতে কাঁপতে শুধালো,
তার মানে আপনি এই ঝড় বৃষ্টির রাতে গার্লফ্রেন্ড নিয়ে ডেটে যাবেন? আরাফের গলা খড়খড়ে। বেশি ডোজ পড়ে গেল নাকি? কিন্তু এখন যে পেছানোর উপায়ও নেই। জিভ দিয়ে শুকনো ঠোঁটটা ভিজিয়ে বলল, তুমি জানো না বউ, আমার মনে টিনা, মিনা, রিনা, তৈয়ব সবাই থাকলেও ফুসফুস গেলায় কলেজের শুধু তুমি, আর ভালোই শুধু তোমাকেই বাসে। কিন্তু আজ যেহেতু স্বামী হিসেবে মানবে না, তখন তো ওদের নিয়েই ডেটে যেতে হবে। কথা শেষ হতেই উঠে দাঁড়ালো আরাফ। এখনো কিছু বলছে না কেন মেয়েটা? বেশি কষ্ট পেল নাকি? বলে দেবে ও সত্যিটা? বলে দেবে যে এতক্ষণ মজা করছিল তিতিরের সাথে? বেশ। হুট করেই বদলে গেল তিতিরের গলার স্বর। প্রহসনের চোখে তাকালো আরফের দিকে, ঠোঁটের বাঁকে হাসি মিশিয়ে বলল, এই যে শুনছো মাই প্রিয় শ্রোতা বন্ধুরা, তোমরা শুনছো সিটি অফ লাভ প্রেরিত প্রেমে সিক্ত গল্প। আর আমাদের সাথে পথ চলতে ডু লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার। আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না। টাটা।